চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখক ও মহাপরিচালক রাজস্ব বোর্ড অরুণ কুমার বিশ্বাস। শুভ সকাল, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি, আমি বেশ ভালো আছি। আপনাকে পেয়ে বেশ ভালো লাগছে, অনেকদিন পর দেখা। ধন্যবাদ। জি, আপনি যখনই আসেন খুব গুরুত্বপূর্ণ কিছু ম্যাটার নিয়ে আসেন এবং গুরুত্বপূর্ণ কিছু টপিকে আপনি কথা বলেন। আপনি দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন, তার পাশাপাশি আপনি অনেক বিষয়ে জ্ঞান রেখেছেন। আগে যখন এসেছিলেন তখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি আমরা, ঘুম। এবং এখন যেটা আমাদের রিসেন্টলি মানে বলা যেতে পারে এটা ইয়াং জেনারেশনের মধ্যে খুব বেশি কাজ করে, সেটা হচ্ছে ডিপ্রেশন, বিষণ্ণতা। সো এই ডিপ্রেশনের যে মূল বিষয়টা, সেটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে কিছু হলেই মানুষ বলে যে আমার ডিপ্রেশন কাজ করছে বা আমি ডিপ্রেশনে আছি। এই ব্যাপারটা কতটুকু আসলে কেমন, এটা আপনার কাছে জানতে চাই। ওকে, ধন্যবাদ। আমি শুরুতেই বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের একটা উক্তি দিয়ে শুরু করতে চাই। উনি স্ট্রেস এবং ডিপ্রেশন বা বিষণ্ণতা বা অবসাদ যাই বলি না কেন, এই সম্বন্ধে উনি একটা সুন্দর উক্তি করেছেন। উনি বলেছেন এটা বেসিক্যালি 20th সেঞ্চুরি সিনড্রোম। উনি বলতে চেয়েছে আগেকার দিনের মানুষের মধ্যে এই ব্যাপারগুলো ছিল না, মানসিক চাপ বলি, স্ট্রেস বলি, এগুলো ছিল না। এটা মেইন কারণ হিসেবে উনি উল্লেখ করেছেন এক ধরনের কম্পিটিশন টু অ্যাচিভ মোর, অর্থাৎ ইঁদুর দৌড়ে সামিল হওয়া, যে অনেক পেতে চাই, অনেক কিছু পেতে চাই এবং চাওয়ার মধ্যে দোষের কিছু ছিল না, কিন্তু না পাওয়ার একটা কষ্ট আছে, সেটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে ধরা দেয়। এবং আলটিমেটলি যেটা হয়, এই যে একটা কষ্টটা তখন তৈরি হয় যখন আমার চাহিদা মতো কিছু আমরা পাই না। এটা বেসিক রিজন। আবার যদি সেখানে বলতে হয় যে একই ঘটনা এক একজন মানুষের কাছে কিন্তু এক এক রকমভাবে ধরা দেয়। বলি না যে উনি খুব শক্ত ধাতুর মানুষ, এখানে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আছে যে অনেক ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়েও সে ভালোই এগিয়ে যায়, টিকে আছে এবং এগিয়ে যায়, এবং আমি বলতে চাই যে তাদেরকে বলা হয় পোড় খাওয়া মানুষ। একটা নদী ভাঙনের মানুষ যারা ভাঙন কুলে ছিল তারা কিন্তু অতি অল্পতে কিন্তু কষ্টও পায় না, আর কেউ ছোটোখাটো সমালোচনা করলো, অপমান করলো, গায়েও মাখে না। অর্থাৎ মানসিকভাবে যারা দুর্বল তাদের কিন্তু এই বিষণ্ণতা বোধ বেশি কাজ করে। আরেক শ্রেণীর লোকের বিষণ্ণতা হয় না, যাদের মান সম্মান কম। এটা একেবারে আমি আমার নিজের পরিমণ্ডলেও দেখেছি। তারা মনে করে বলছে তো কি হয়েছে, হ্যাঁ, ও যদি আমাকে খারাপ বলে তাতে আমি কি খারাপ হয়ে গেলাম, অথবা সে মনে করে যে চলতি পথে এরকম কিছু আসবে। হ্যাঁ, একটা আফ্রিকান প্রবাদও আছে এরকম, যে আপনি গন্তব্যে যেতে পারবেন না যদি আপনি চলার পথে যতগুলো কুকুর আপনাকে দেখে তাড়া করবে বা ঘেউ ঘেউ করবে তাদের দিকে আপনি ঢিল ছুটতে যান। অর্থাৎ অনেক ক্ষেত্রে বিষণ্ণতাকে আমরা আবাহন করি, আমরা ডেকে নিয়ে আসি। সব ব্যাপারে অল্পতেই বিষণ্ণ হওয়া যাবে না, কারণ আমি মজা করে আমার গল্পে লিখি যে এই দুনিয়াটা কারো বাবার শ্বশুর বাড়ি, মানে আমাদের কারো মামার বাড়ি নয় যে চাওয়া মাত্রই ইচ্ছে মতো সব কিছু পেয়ে যাব, এটা হয় না। সুতরাং আমাদের জীবনে চাপ থাকবে, স্ট্রেস থাকবে, অবসাদ থাকবে, তবে এটাকে কখনোই দীর্ঘমেয়াদী হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে বা মানুষের ক্ষতি হয়ে যাবে। এবং আপনার কথার সাথে আমার যেটা মনে হয় যে আপনি সহমত হবেন কিনা জানি না, ব্রেইনকে কন্ট্রোল করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আপনার কথার মাঝে বোঝা যাচ্ছে। এবং আরেকটি বিষয়, অনেকের ধারণা থাকে ব্রেন স্যাটিসফ্যাকশন ইজ দ্য মেইন স্যাটিসফ্যাকশন। এই যে ব্রেইনকে কন্ট্রোল করা এবং মনকে শান্ত রাখা, এই দুটো জিনিসটা কিন্তু খুবই কঠিন একটি বিষয়। যেহেতু আপনি লেখক, আপনাদের চিন্তা ভাবনাটা একটু অন্যরকমই হয়, খুব ডিপলি করেন আপনার চিন্তা ভাবনা। সো সেই জায়গা থেকে একটু পরামর্শ চাইছি আসলে যাদের ব্রেইন এবং মনটা কন্ট্রোল করতে পারে না, কিংবা এই দুইটার তারতম্য তারা বুঝে উঠতে পারে না। এবং স্পেশালি যদি আমরা বলি, আমরা প্রত্যেকেই কিন্তু নিজের ক্যারিয়ারকে সুন্দরভাবে রাখতে চাই, সেই জায়গা থেকে অনেক সময় আমরা মেইন যে বিষয়টা বা আমরা কিন্তু রাইট ডিসিশনটা নিতে পারি না, হয়তো বা মনের কারণে অথবা ব্রেনের কারণে। সেই ব্যাপারে কি করা? হ্যাঁ, এখানেও পারিপার্শ্বিকতা একটা ব্যাপার। আপনি শুরুতেই বলছিলেন যে ইয়াং সেকশন যারা, যাদের বয়স হয়তো 20 অ্যাবাভ, 20-30, এর মধ্যে কিন্তু প্রচুর অঘটন আমরা ঘটতে দেখি। বিভিন্ন কারণে তারা সুইসাইড করে, নিজেকে হার্ট করে, কেটে ফেলে, এরকম কিছু করে। তো ব্রেইনের যে কথাটা বললেন, ব্রেইন এবং আপনার মাইন্ড, এই দুটার মধ্যে তো ইন্টারকানেক্টেড। যদি আমি রোম্যান্টিক্যালি বলি তখন মনের ব্যাপারটা আসে, আসলে তো সব কিছু ব্রেন থেকে মানে নিয়ন্ত্রিত হয়। এই জন্য একটা শব্দ রয়েছে ব্রেইন ট্রেন, অর্থাৎ আমাদের ব্রেইনকে কীভাবে আমরা প্রশিক্ষিত করবো বা কীভাবে নিয়ন্ত্রণ করবো, ট্রেনিং। সেক্ষেত্রে একটা বিষয় খুব বলা হয়, সেটা মেডিটেশন। আমি ওই বিষয়ে খুব একটা যাব না, কারণ আমি আসলে মেডিটেশনে আমি এখনও খুব সাকসেসফুল হতে পেরেছি তা নয়। তবে এখানে আমি লেখক হিসেবে বলবো বই পাঠ বা ভালো সঙ্গ, ক্রিয়েটিভ হওয়া। ব্রেইন আমি যতই বলি যেটা যৌক্তিক, কিন্তু এখানে ক্রিয়েটিভিটির একটা বড় ব্যাপার রয়েছে। যারা দেখবেন আসলে খুব ভালো শিল্পী, ভালো মানে যারা কবিতা লেখেন, লেখালেখি করেন, কিংবা এই ক্রিয়েটিভ সেক্টর, আর্টিস্ট,
এদের মধ্যে আমি মনে করি তারা অনেক বেটার সোল, তারা অনেক কম কষ্টের মধ্য দিয়ে বেঁচে থাকে। এই জন্য আমার যখনই কখনো যদি স্ট্রেস হয় আমি বই পড়ি, বই এমনিতেও পড়ি, তখন আরও বেশি করে পড়ি, বিকজ ব্রেইনকে কন্ট্রোল করার একটা মেকানিজমই হলো নতুন নতুন তথ্য অনুসন্ধান করা। এখানে একটা বিষয় আপনি নিশ্চয়ই বলবেন যে ব্রেইন রট, ROT, এটা নতুন শব্দ আপনি শুনেছেন ইতিমধ্যে, যে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস নতুন এই শব্দটিকে তাদের অন্তর্ভুক্ত করেছে ইসের মধ্যে, যে ব্রেইন রট, ব্রেইনটা রট পচে যাচ্ছে কিভাবে, সেটার জন্য কিন্তু স্ক্রিন, এই যে আমরা যে প্রচুর ফেসবুকে আসক্ত। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমাদের যে নৈরাশ্য বোধ বা যে আমরা যে হঠাৎ হঠাৎ এরকম অসুস্থ বোধ করি, অস্বস্তি বোধ করি, কারণ হলো কিন্তু অনেকটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া। ফেসবুকটা কীরকম, সেখানে কিন্তু আপনি না চাইলেও আপনাকে অনেক বেশি ঈর্ষাকাতর করে তোলে। আপনি দেখছেন আপনার বান্ধবী একটা ভালো একটা কিছু কিনছে, নতুন একটা গাড়ি কিনছে, এই খবরটা আপনি জানতেন না যদি ওই ফেসবুকে অত বেশি নিবিষ্ট না হতাম। আরেকটা বিষয় বলতে হয় সোশ্যাল মিডিয়া, এত নেগেটিভ খবর, আমরা তো মানুষ, উই আর নট মেশিন, এই এত নেগেটিভ খবর কিন্তু আমাদের মধ্যে একটা হতাশাবোধ জন্ম দেয়। যখন আমরা অ্যাম্বুলেন্সের শব্দ শুনি আমাদের মন খারাপ হয়, কেন? ওই লোকটার জন্য যতটা না সমবেদনা, তার চেয়ে বেশি ভাবনা যে আমিও তো ওই অ্যাম্বুলেন্সে করে আমাকে হয়তো কোথাও দাফন করতে নিয়ে যাবে। তো এই যে অ্যাম্বিয়েন্স, পরিবেশটাই এখন অনেকটা বিপরীত, খুব বৈরিতের মধ্য দিয়ে যাচ্ছি। তবে সেক্ষেত্রে আমাকে বলতে হয় যে ওয়ান স্টপ সলিউশন বলে কিছু নাই, তবে নিজেকে খুব, ওই যে বললাম, মেডিটেট এবং পজিটিভ থিঙ্কিং খুব দরকার। জি, আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে এত বেশি অ্যাক্টিভ এবং এত বেশি আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি, আসলে অনেক সময় দেখা যায় কিন্তু যে আমাদের কাছে আধা ঘন্টা ফোন না থাকলে, ফোন যখন চার্জে থাকে তখনও যেন হাঁসফাঁস লাগে যে কিছু একটা করছি না। আগে আমরা মানিব্যাগ খুঁজতাম, এখন আমরা সবসময় মোবাইল ফোন খুঁজি। রাইট। এবার একটু বইমেলা সম্পর্কে জানতে চাই, যে আমরা প্রত্যেক বছরই বইমেলাতে আপনার বই পেয়ে থাকি, সো এইবার বইমেলায় কি কি বই থাকছে? এখানে একটা বইয়ের কভার আমি জানি না, পরে ওনারা হয়তো দেখাবেন, একটা বইয়ের কভার আমি দেখাতে চাই, এটা আমাদের আজকের বিষয়ের সাথে খুবই প্রাসঙ্গিক। এই বইটার নাম হলো একটি খুনের প্রস্তাব। আপনারা জানেন আমি মেইনলি ডিটেকটিভ গল্প লিখি, এটা অলোকেশ রয় এখানেও আছেন ডিটেকটিভ, এবং এটা পাঞ্জেরি থেকে বেরোবে। তো এখানে আমি একটা জিনিস দেখিয়েছি যে আসলে এখানে যে ভিলেন, সে একটা খুন করতে চায়। এই খুনটা সে কেন করতে চায়, এইটার পেছনে সুন্দর একটা বিষয় রয়েছে, যে একটা সময় তার মনে হয় যে তার বেঁচে থাকার কোনো মানে নাই, বেঁচে তার কি হবে, তার চারপাশে সব টক্সিক, আমরা বলি না, টক্সিসিটি দেখা দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে তার মনে হয় যে একজন মানুষের পেছনে দায়ী, একটা ফ্যামিলি তার জন্য দায়ী। আমরা একটা কথা বলতে ভুলে গিয়েছি, এই যে ডিপ্রেশন তৈরি হয়, তিনটে মেইন কারণ, একটা পারিবারিক, একটা অবশ্যই অফিসিয়াল, আর আর্থিক। আপনি একটু মোটা দাগে ভেবে দেখুন, এই তিনটি কারণ কিন্তু আমাদের পেছনে থাকে। আর্থিক টানাপোড়েন মারাত্মক, দেখা গিয়েছে প্রায় 52% লোক সারা বিশ্বে টানাপোড়েনে ভোগে শুধু আর্থিক অনিশ্চয়তার জন্য। তারপরে ফ্যামিলি যদি আপনার কথা না শোনে, অনেক সময় হয় না যে আপনি একটা কিছু করতে চাচ্ছেন, আপনি একটা বিপাকে পড়তে যাচ্ছেন, কিন্তু ফ্যামিলির কেউ আপনাকে সাপোর্ট দিচ্ছে না, আপনার কথাটা ইভেন শুনছেও না। কিন্তু পারিবারিক যে পরিমণ্ডল, এটাকে সেট না করতে পারলে কিন্তু ডিপ্রেশন কমবে না। আর লাস্টেবলি হলো অফিসিয়াল। আমরা জানি অফিসে কিন্তু কিছু এরকম বাজে নইসেন্স থাকে, এদের কাজই হলো কাউকে ক্ষতি করা। হ্যাঁ, একজনের কথা বসের কাছে গিয়ে অন্যভাবে লাগায়, এটা খুবই একটা বিষাক্ত একটা পরিবেশ। এটা সরকারি, বেসরকারি, আধা সরকারি সব জায়গায় এই সমস্যাটা থাকে। তো অফিসিয়াল ব্যাপারগুলো মানুষকে খুব গুরুত্বের সাথে কিন্তু ম্যানেজ করতে হয়। আর বইয়ের কথা বলছেন, বই একটি খুনের প্রস্তাব আসবে, এছাড়া আরও কিছু বই আসবে। আমি যদি মনে করতে চাই, গোয়েন্দা রোহান, বেইজিংয়ে আরও একটা বই আসবে, বিড়াল নিয়ে একটা বই আসবে। এটা মূলত আমরা জানি যে জর্জ অরওয়েলের একটা বই আছে অ্যানিমাল ফার্ম, সেটার মতো করে আজব বিড়াল রহস্য বলে উপন্যাসটা আসবে। তো সেখানে আমি দেখিয়েছি যে স্ট্রেস কমানোর জন্য পোষা প্রাণী পোষা কিন্তু একটা ভালো, আপনার পছন্দের মতো পাখি পুষতে পারেন, বেড়াল পুষতে পারেন। এতে যেটা হয়, আমি নিজে, আমার একটা বেড়াল আছে, আমি নিজে দেখি যে যখন আমার একটু মন খারাপ হয় বা যে কোনো কারণে, বিড়ালটাকে যখন আমি আদর করি, আমার মধ্যে একটা পজিটিভ হরমোন জেনারেট করে। এটা আমি বলবো অনেককেই যারা আমার কথা শুনছেন, আপনারা প্রাণীর প্রতি একটু সদয় হন, কারণ স্রষ্টা কিন্তু তাকেও সৃষ্টি করেছে। আমরা মাঝে মাঝে দেখি না রাস্তাঘাটে প্রাণীদের প্রতি খুব অসহিষ্ণু আচরণ করতে, এটা কিন্তু খারাপ কাজ, ধ্বংসাত্মক কাজ, এটা করা যাবে না। এবং অনেকেই যারা প্রাণী পোষেন, এবং এটা গবেষণায় সমীক্ষায় দেখা গেছে, যারা প্রাণী আদর করেন তারা কিন্তু অনেক পজিটিভ মাইন্ডেড হন। আর সবচেয়ে বড় কথা, একটা কথা আমি বলতে চাই, জুম ইন অ্যান্ড জুম আউট। আমরা যখন ছবিকে জুম আউট করি, তখন কিন্তু ছবিটা দূরে সরে যায়। আর জুম ইন করা মানে নিজেকে দেখো, খুব বড় করে দেখা যায়, আপনি যাই করেন না কেন, কোনো কিছু এত নিজের মতো করে দেখলে হবে না। জুম আউট করা মানে কি, আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন, সেখানে প্রাণী আছে, গাছপালা আছে। জীবনটাকে স্বার্থপরের মতো না দেখে জুম আউট করে দেখেন, তখন দেখবেন আপনার আশেপাশে অনেকে আছে, তখন ভালো লাগবে। পৃথিবীটা আপনার, শুধু আপনি আপনার নয়, পৃথিবীটাই আপনার।
জি, এবং সেই সাথে আপনি নতুন দায়িত্ব পেয়েছেন রাজস্ব বোর্ডের মহাপরিচালক হিসেবে, আপনাকে অনেক অভিনন্দন। নতুন জায়গায় আসলে আপনি ছিলেন সেখানে, এখন নতুন পোস্ট পাওয়ার পরে অনুভূতি কেমন এবং এখন দায়িত্ব কেমন, কিভাবে পালন করছেন? আমি এর জবাব একটু আগেই দিয়েছি যে আমার মধ্যে একটা স্ট্রেস কাজ করছে, একটা ড্রিমি ব্যাপার কাজ করছে। আমি খুব মানে বলা যায় মোটামুটি বাংলাদেশে খুব কম বয়সে আমি এরকম একটা গুরুত্বপূর্ণ পদে অভিষিক্ত হয়েছি, এবং আমি আমার কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই। এবং আমি চেষ্টা করি সবসময় যে আমাদের দেশের মানুষ যেন ভালো থাকে, কারণ আমরা যেখানেই থাকি না কেন, যে চাকরি করি না কেন, আলটিমেটলি উই হ্যাভ টু ডু দ্য বেস্ট, মানে ফর দ্য পাবলিক। আমি চাই যে আমি একা ভালো নয়, আমার আশেপাশে সবাই যখন ভালো থাকবে তখন আমার থাকাটা কিন্তু অনেক অর্থপূর্ণ হবে। আমি প্রাউড ফিল করতে পারবো যে না, আমি নয়, আমরা সবাই মিলে ভালো আছি। এটা আমার সবসময় চেষ্টা থাকে। জি অবশ্যই, আপনি খুব পজিটিভ একজন মানুষ, আপনার সাথে কথা বলেও ভালো লাগে এবং দর্শকদেরও ডেফিনেটলি ভালো লাগে। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? কথা একটাই, যে দেখেন, জীবনটা আপনি মানব জীবন বারবার পাবেন কিনা আপনি জানেন না, সুতরাং এই জীবন নিয়ে কোনো কান্নাকাটি করা যাবে না। যে পরিস্থিতিতেই থাকেন, আমি জানি অনেকের এমন মানে ডিস্ট্রেস যেটার থেকে বেরিয়ে আসা যায় না। হয়তো একটা সন্তান ঠিকমতো কথা বলছে না, হয়তো তার বাবা মার এমন একটা অসুখ হয়েছে সেটা সহসা সারবে বলে মনে হয় না, অথবা আপনার নিজেও কোনো কারণে হয়তো ব্যাকফুটে আছেন, কিন্তু এটা মনে করতে হবে হোয়াট ক্যানট বি কিওরড শুড বি এন্ডিওরড। এটা স্রষ্টা আপনাকে দিয়েছে। কিছুটা অদৃষ্টবাদী হওয়া ভালো, যেটা আপনি সরাতে পারবেন না সেটাকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এবং ওই একটাই কথা, আই নয় উই, আমরা সবাই মিলে ভালো থাকবো, আপনি ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, দেখবেন পৃথিবীটা বাসযোগ্য হয়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, ডেফিনেটলি দর্শকদেরও বেশ ভালো লেগেছে। অবশ্যই আপনার বইয়ের জন্য অনেক শুভকামনা, আমরা বইটি অবশ্যই পড়বো। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলা পরিবারের সবাইকে আমি ধন্যবাদ জানাই। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।